চেয়ার সব ওদিকে চলে গেছে। রেডি? আপনার কিপ সাইলেন্ট। আপনার রেডি হলে সাইলেন্ট হন। আমরা শুরু করতে পারি? বলেছি চেয়ার ওখানে চলে গেছে। আচ্ছা, আপনারা বললে শুরু করতে পারি। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই। পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়। এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে। কারুর নাম বিরোধী দলনেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদল নেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত। আজকে পর্যন্ত এটা 58 জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত 58 জন বিধায়ক। সেই 58 জন বিধায়কের একটা টিম এই বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন। আমি বলছি আপাতত এই জন্যে, কেননা আমি আরও দুজন আছেন যারা এই মুহূর্তে এখানে নেই, রাজ্যের বাইরে আছেন। তারা তাদের যে বক্তব্য সেটা জানিয়ে দেবেন। তো 60 হবে, সেই দুজনের সম্মতি যেহেতু আছে তাই আমি 60 বললাম। তবে সেটাও আপাতত। আমি এখানে আমাদের বর্ষিয়ান নেতা, আমাদের সবার অভিভাবক, বহুবারের বিধায়ক শ্রদ্ধেয় শ্রী সমর মুখার্জি এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে কানাইয়ালাল আগরওয়াল রয়েছেন। আমাদের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী গোলাম রব্বানি রয়েছেন। আমাদের নিয়ামতদা রয়েছেন, নিয়ামত শেখ। আমাদের ইমানি বিশ্বাস রয়েছেন। আমাদের পরিষদীয় দল এই জব ডিস্ট্রিবিউশন যে করেছে, চিফ হুইপ হিসাবে আমরা চিঠিও দিয়েছি রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আকরুজ্জামান, তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করবেন। এবং ডেপুটি লিডার হিসেবে 4 জনকে আমরা ঠিক করেছি, তারা ডেপুটি লিডারের ভূমিকা পালন করবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বহুবারের বিধায়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী জাভেদ আহমেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী শিউলি সাহা এবং সন্দীপন সাহা, এরা 4 জন ডেপুটি লিডারের হিসেবে ভূমিকা পালন করবেন। আমরা 58 জন বিধায়ক শুরুতেই বলেছি আপাতত তাদের সই করা সমর্থন, সেই সমর্থনের চিঠি রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষকে আজকে দিয়েছিলাম। প্রায় সিংহভাগ বিধায়কই সশরীরে উপস্থিত ছিলেন। শারীরিকভাবে খুব অসুস্থ, যেমন হামিদুল রহমান, আপনারা দেখিয়েছেন সংবাদ মাধ্যমে। হামিদুল্লাহ মিটিং আমাদের হওয়ার পর চলে যান, রথিনদাও মিটিং হওয়ার পর চলে যান। আজকে নবান্ন সভাঘরে সেখানে একটা মিটিং ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই প্রশাসনিক মিটিং, আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জন্য ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত বিরোধীদের ডেকেছিলেন। এবং এই যে 58 জন বিধায়ক আপাতত, যেমন হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া 9 জন বিধায়কের মধ্যে 8 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া
বিধায়কদের মধ্যে 15 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের কলকাতায় সন্দীপন আমাদের এই 58 জনের মধ্যে সন্দীপন উপস্থিত ছিল। আমরা 15 আর 8 23, 23 আর 1 24 এই তিনটে জেলা কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনার আমাদের 58 জন যারা আছেন তার মধ্যে 24 জন আজকে আমরা মিটিংয়ে উপস্থিত ছিলাম। আমাদের বিরোধী বিধায়করা তারা নির্দিষ্টভাবে বক্তব্য রাখবার সুযোগ পেয়েছেন। আমরা এই ধরনের মিটিংকে সাধুবাদ জানাই। রাজ্যের এই অষ্টাদশ বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউসের ভেতর যে অ্যাম্ফি থিয়েটার, সেই অ্যাম্ফি থিয়েটারে যেমন লড়াই হবে, হাউসের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও পিছপা হব না। কারণ অপোজিশন ফর অপোজিশন সেক এটা কখনো গণতন্ত্রের রীতি হতে পারে না। আমরা চাই, আমরা আলোচনা করেছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এই বাংলার যে বিধানসভা, সেই বিধানসভায় আমরা যেমন আজকে ওখানে মিটিংয়ে ছিলাম, আমরা সরকারের যে কথা আমি শুরুতে বললাম যে সরকারের যে বিভিন্ন নীতি আমরা মনে করি যে নীতিগুলো ঠিক নয়, তার আমরা হাউসের ভেতর হাউসের বাইরে তার যেমন বিরোধিতা করব, আবার যদি কিছু পজিটিভ হয় শুধু বিরোধিতা করার জন্য বলবো না যে এটা পজিটিভ নয়। এবং বিশেষ করে আমরা এই যে একটা গোটা টিম, সেই গোটা টিম আমরা ফাংশন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং আমাদের বিধানসভার অধিবেশন যেহেতু 18 তারিখ থেকে হবে, এ মাসের 18 তারিখ থেকে, আমরা তার আগে আমাদের আরও মিটিং হবে, আমরা সেটা আলাপ আলোচনা করব। বিধানসভার অভ্যন্তরে আমি আবারও বলছি যে আপাতত 60 জনের যে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল, সেই প্রধান বিরোধী দলের যে সমস্ত যারা আছেন এই 60 জন সবার কাছেই আমরা কৃতজ্ঞ। এবং আজকে থেকে বিরোধী দল হিসেবে আমরা আমাদের পথ চলা শুরু করলাম। সংবাদ মাধ্যমের যারা এখানে উপস্থিত রয়েছেন, সংবাদ মাধ্যমের সাহায্য ছাড়া কখনোই বিরোধী দল ফাংশন করতে পারে না, তাই সংবাদ মাধ্যমের সাহায্য আমরা চাই। আমরা সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে গঠনমূলক সদর্থক বিরোধীর ভূমিকা পালন করতে পারবো, এই বিশ্বাস আমাদের রয়েছে। সব প্রশ্নের উত্তর দেবো। আমি এরকম হয়তো বলতে পারবো না, ওয়ান বাই ওয়ান এটা আক্রুদ্ধ বলছে। আমরা এখানে যারা আছি সকলেই তৃণমূলের বিধায়ক। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমরা মমতা যে নেত্রীবাণী শ্রদ্ধা করব, এই নিয়ে আমাদের কোনো ডাউট নেই। আজকে আমাদের এই জায়গায় আসতে হলো কেন? আমাদের নেত্রী আমাদের 2 বার ডেকেছে, আমরা সমস্ত বিধায়ক সেখানে গেছি, কিন্তু সঠিকভাবে আমাদের পরিষদ দল নেতা সেখান থেকে তারা যে প্রসেসে করতে হয় সেখানে ব্যর্থ হয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে বাজারে হাস্যের কৌতুক হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূল একটা বৃহত্তম রাজনৈতিক দল, যে দল পরিষদীয় রীতিনীতি জানে না, কিভাবে তাদের দলনেতা অর্থাৎ পরিষদ দলনেতা করতে হয় সেখানে ব্যর্থ হয়েছে। তখন আমরা তৃণমূলের বিধায়কেরা এগিয়ে এসে তৃণমূলের মুখ রক্ষা করার জন্য আমরা বিধানসভা পরিষদীয় দলের সমস্ত রীতিনীতিকে মান্যতা দিয়ে আমাদের পরিষদ দলনেতা সহ যে দপ্তরগুলো সরকারে বন্টন করা হয়, আমরা এখানে স্পিকার সহ বিধানসভার সচিবালয়কে জমা দিয়েছি। ওনারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে মান্যতা দিয়ে আমাদের স্বীকৃতি দিয়েছেন। আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের আবেদন, আমাদের এই পরিষদ দলকে উনি স্বীকৃতি দিয়ে আমাদের অ্যাডভাইস হিসাবে উনি আমাদের পরিচালনা করুন, ওনাকে আমরা নেত্রী হিসাবে মান্যতা দেবো। এটা আপনাদের মাধ্যমে পরিষ্কার বাংলার মানুষের কাছে জানিয়ে দিতে চাই। এক মিনিট। আমাদের নেতা মমতা ব্যানার্জি, আমরা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে
আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আবার বলছি, আমি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে। আমরা নিশ্চিতভাবে তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধীর ভূমিকা ভালোভাবে পালন করতে পারবো, এ নিয়ে কোনো সংশয় নেই। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে, আমরা তার কাছে অনুরোধ জানাই। এবং আমরা যে কথা শুরুতেই বলেছি যে আমরা এই বিধানসভার অভ্যন্তরে সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে আমরা কোনো অবস্থায় কোনো বিলে যখন ভোট হবে, আমাদের যদি মনে হয় আমরা বিলের বিরুদ্ধে ভোট দেবো, তো বিলের বিরুদ্ধে ভোট দেবো, ওয়াকআউট করে অন্য কাউকে সুযোগ সুবিধা করে দেবো না। বিজেপি বিরোধিতার প্রশ্নে আমি আবারও বলছি যে হয় বিলকে সমর্থন দেবো বা বিলকে বিরোধিতা করব, কিন্তু এই অবস্থান হবে না যে ওয়াকআউট করে গিয়ে অ্যাবসলিউট নাম্বার কমিয়ে দেবো। এটা এই রাজনীতি আমরা করব না। স্বাভাবিকভাবে যে সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা আমরা পালন করতে চাই। এবং অনেকে জিজ্ঞাসা করছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি একটা চিঠির কথা। এই অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে ৮০ জন বিধায়ক তারা নির্বাচিত হয়েছেন, তার মধ্যে ৬০ জন বিধায়ক আপাতত মনে করেছেন রীতিনীতি মেনে যে এটাই হচ্ছে এই অষ্টাদশ বিধানসভার ভেতরে প্রিন্সিপাল অপোজিশন। এবং আমরা তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছি, আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছি। এবং আমাদের চিফ হুইপ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, একাধিকবারের বিধায়ক শ্রী আকরুজ্জামান যে কথাটা বললেন, সেটাই হচ্ছে মূল কথা। আমরা অনুরোধ করব যে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শদাতা হিসেবে থেকে আমাদের গাইড করবার জন্য, তার গাইডেন্স নিয়ে আমরা আমাদের বিধানসভা এলাকার মানুষের মতামতকে নিয়ে কিভাবে উন্নয়ন করা যায়, কারণ মানুষ হচ্ছেন সবথেকে বড় প্রায়োরিটি। আমরা নিশ্চিতভাবে আমাদের এই কথাগুলো রাজ্য প্রশাসনের কাছে দাবি জানাবো যে আমাদের বিভিন্ন যে জেলা রয়েছে যেখানে বিরোধী বিধায়করা রয়েছেন, সেই জেলাগুলোতে প্রয়োজনে প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের আমাদের মনে হয়েছে আজকের মিটিং দেখে যেটা অনুরোধ করলে হবে, প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের মিটিং প্রয়োজন। এবং আমরা এটা নিশ্চিত করতে পারি আমাদের এই যে ৬০ জনের ব্লক বিরোধী বিধায়করা যারা আছেন তারা এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে উপস্থিত থাকবেন, তারা এই ধরনের প্রশাসনিক যে সভাগুলো হবে, কারণ আমরা আমাদের মানুষের কাছে দায়বদ্ধ, আমাদের ইলেকটোরেটের কাছে দায়বদ্ধ তাদের উন্নয়নের প্রশ্নে। দেখুন আমরা আজকে যেটা হয়েছে যে ২৮,২৫,০০০ অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে, রাজ্য সরকার যেটা ঢুকিয়েছেন, আমরা তাকে সাধুবাদ জানাই, একটা পজিটিভ পদক্ষেপ। আজকে আমাদের বিধায়করা, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার সাগরের বিধায়করা, সেখানে যে সমস্যা পিএইচই দপ্তর, সেই দপ্তর নিয়ে বিধায়কদের যে অভিজ্ঞতা, সেই দপ্তর নিয়ে জল নিয়ে যে সমস্যা এবং জল ঢোকাতে গিয়ে রাস্তা কেটে রাস্তা বন্ধ হয়ে যাওয়া, আমরা সরকারকে ধন্যবাদ জানাবো, কারণ এটা আমাদের বিরোধী বিধায়কদের প্রস্তাব ছিল যে এই সমস্যা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে সাগরের জলের যে সমস্যা, 10টা করে সাবমার্শালের কথা আজকেই বলেছেন। এবং এই পিএইচির যে রাস্তাগুলো যে কাটা হয়ে গেছে মাঝখান থেকে, এই যে মাঝখান থেকে রাস্তাগুলো কাটা হয়েছে, সেখানেও তিনি মিটিংটা লাইভ হয়েছে, সবাই দেখেছেন যে যারা ঠিকাদারদের যে ডিপোজিট আছে, সেই ডিপোজিটের টাকা থেকে অবিলম্বে আমাদের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসের রাজা সেন বিধায়ক বাগনান, তিনি এটা তুলেছিলেন। খুবই একটা ইম্পর্টেন্ট এজেন্ডা। বাগনান মিউনিসিপ্যালিটি ওটা পঞ্চায়েত এলাকা, মিউনিসিপ্যালিটি হওয়ার প্রয়োজন। তো আজকে যে আমরা রিপোর্ট আনসার পেয়েছি সেটা সদর্থক। তো স্বাভাবিকভাবে প্রতিটা বিধানসভা ক্ষেত্রে এবং প্রতিটা জেলায় যে জেলাগুলোতে আমাদের এই বিধায়করা রয়েছেন, আমরা সরকারের কাছে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই দাবি জানাবো যাতে প্রশাসনিক মিটিংগুলোতে বিরোধী বিধায়কদের তাদের ইনক্লুড করা হয়, তাদের মতামত নেওয়া হয়। এটা খুব প্রয়োজনীয় এবং জরুরি। যারা দুর্নীতি করেছে, আপনি নিজে উল্লেখ করেছেন আপনার উলুবেড়িয়ার জায়গার, আপনি প্রশাসনের কাছে সেই দুর্নীতির তদন্ত নিয়ে চিঠি লিখে জানাবেন। এই যে ব্লক যারা 58 রয়েছে আরো বৃদ্ধি পাবে আপনি বলছেন, তারাও কি একই রকম ভাবে প্রশাসনের কাছে দুর্নীতি নিয়ে সরব হবে? দেখুন, আমি যখন ওটা বলেছিলাম, আমি ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হিসেবে বলেছিলাম,
ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যা বলেছিল সেটা ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব, আমি সেটা থেকে সরছি না। কিন্তু যেহেতু আমরা এখনো মিটিং করিনি, মানে আমাদের পদক্ষেপ কি হবে, আমি টিম ফাংশনিংয়ের বাইরে এক পা বেরোবো না। কালকে মিটিং হওয়ার আগে আমি এই নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেবো না। ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতামত এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কালেকটিভের মতামত। এক এক করে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের প্রধান পরামর্শদাতা হিসেবে আপনারা থাকতে পরামর্শ দিচ্ছেন এবং পাশাপাশি বলছেন তৃণমূলই আছেন, তাহলে এই নতুন করে পরিষদীয় দলটা তৈরি করতে হলো কেন? আর আগামী দিনে তৃণমূল বা কালীঘাট কোনো মিটিং ডাকলে আপনারা কি যাবেন? দেখুন, আমাদের চিফ হুইপ শ্রী আকরুজ্জামান, আচ্ছা কি করে আমি একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে কি করে আরেকটা প্রশ্ন নেবো, আমি আবার উত্তর দেবো আলাদা করে। আমাদের মাননীয় চিফ হুইপ শ্রী আকরুজ্জামান এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আমরা একদম ক্লিয়ার করেছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করবো আমাদের পরামর্শদাতা হিসেবে থাকার জন্য। আর সংসদীয় যে রীতিনীতি রয়েছে আমরা ইন টোটো তাই ফলো করে আমাদের ক্লেম আজকে করেছিলাম। ক্লেম চেক করবার পর আমাদের ক্লেম গৃহীত হয়েছে। স্বাভাবিকভাবে যে সংসদীয় রীতিনীতির বাইরে আমরা কিচ্ছু করিনি। এবং আবার যেটা বলছি যে দেখুন, বাংলার মাটিতে মানুষ একটা রায় দিয়েছেন, ম্যান্ডেট দিয়েছেন। এবার সেই ম্যান্ডেট হচ্ছে আমাদের বিরোধী আসনে বসার ম্যান্ডেট। তো আমরা যারা এখানে জিতে এসেছি সবাই তো লড়াই করে ভোটে জিতে এসেছি, কঠিন লড়াই হয়েছে। এখানে নেই উদয়নারায়ণপুরের আমাদের এমএলএ সমীর পাঁজা সমস্ত সংবাদ মাধ্যম জানে কিভাবে তাকে কাউন্টিং সেন্টারের বাইরে মারা হয়েছিল। স্বাভাবিকভাবে সে লড়াই থেমে থাকবে না। কারণ আমি চোখে দেখতে পাচ্ছি, কিছু করতে পারছি না। আমারও কাউন্টিং ওখানে চলছিল, আমার কাউন্টিং হয়ে গেছিল, কিন্তু সমীর পাঁজাকে ফেলে মারা হচ্ছে, আমি কিছু করতে পারছিলাম না, কেউই কিছু করতে পারছিলাম না, বেরোতেই পারিনি, নড়তেই দিচ্ছিল না কর্ডন করে। স্বাভাবিকভাবে প্রতিটা জায়গার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমাদের এই যে 7টা বিধানসভা কনস্টিটিউয়েন্সি, এই বিধানসভা কনস্টিটিউয়েন্সিগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে আমরা আলাপ আলোচনা করবো এবং আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবো। যে বললাম যে আমি যেহেতু বস নই, আমি বসিংয়ে বিশ্বাস করি না, বসিংয়ের বিরুদ্ধে আমার তীব্র আপত্তি রয়েছে। স্বাভাবিকভাবে আমি একা কিছু, আমরা যা হবে কালেকটিভলি সিদ্ধান্ত করব। প্রয়োজনে প্রতি 15 দিনে একবার বসবো, 15 দিনে বসে আগামী 15 দিন কি করব তা ঠিক করব। তারপর 15 দিন হয়ে গেলে গত 15 দিনে কি করেছি তা রিভিউ করে আগামী 15 দিনের কাজ করব, স্টেপ বাই স্টেপ। বাংলাটা করে নিয়ে হবে। শুনতে পাচ্ছি তোমার প্রশ্নের উত্তর দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে মানছেন, অভিষেকবাবুকে সংস্পর্শ করে এড়িয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিষেকবাবুর পরামর্শ চলে। আচ্ছা, আমি তো আমার যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছি। আমরা অনুরোধ করব মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শদাতার ভূমিকায় থাকার জন্য, লাউড অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার বাংলায় বলেছি। সুতরাং এর যেরকম মানে যে কেউ করে নিতে পারে। আমরা এখানে এই পশ্চিমবঙ্গ অষ্টাদশ বিধানসভার ভেতরে ঘাসফুলের প্রতীকে যারা জিতেছেন তার মধ্যে 2/3 বেশি বিধায়ক হচ্ছে আমরা। পার্লামেন্টারি নর্মস যা রয়েছে, আমরা তো পার্লামেন্টারি নর্মস অনুযায়ী উই আর দ্য রিয়েল প্রিন্সিপাল অপোজিশন হিয়ার। আমি 60 জন, আমি গতকাল বলেছিলাম আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহা ছাড়া কারুর দায় দায়িত্ব নিতে অপারগ। কিন্তু এখন আমরা সবাই 60 জন, আমাদের 60 জনের দায় দায়িত্ব নিতে প্রস্তুত। যে কারণে আমরা এখানে হাউসে স্বাভাবিকভাবে এই 60 জনই হচ্ছে প্রিন্সিপাল অপোজিশন। তো বাকি 20 জনের কোনো দায়িত্ব আমরা এই মুহূর্তে নিতে পারবো না। আপনি বললেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিয়োগ করব বলিনি, ডোন্ট মিসকোট, বাংলা ভাষা খুব চমৎকার ভাষা। না না, নিয়োগ করবেন বলে আবার চাইছি কি? তাহলে আপনাদের আজকে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিষয়ে কি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা জানিয়েছেন? অবশ্যই চিঠি লিখে জানাবো, এই তো সিদ্ধান্ত গ্রহণ করলাম। সিদ্ধান্ত গ্রহণ করেছি একত্রিতভাবে, কালেকটিভলি। এই সিদ্ধান্ত কোনো কর্পোরেট অফিসে হয়নি, এই সিদ্ধান্ত কোনো পরামর্শদাতা সংস্থা দেয়নি, এই সিদ্ধান্ত এরকম নয়, আমি নাম করব না। এখানে আমাদের এই সিদ্ধান্ত কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত না, এটা কালেকটিভ। আমরা কালেকটিভ হিসাবেই ফাংশন করব, অটোমেটিক্যালি এটা কালেকটিভের সিদ্ধান্ত। যে কারণে একটা প্রশ্ন উঠেছিল, প্রশ্নটা আমার কাছে খুবই চমৎকার প্রশ্ন ছিল, আমি উত্তর দিলাম না। আমি বাইরে বেরিয়ে ইন্ডিভিজুয়াল উত্তর দিতে পারি, আমি এখানে কালেকটিভে বসে আলোচনা ছাড়া তার উত্তর দেবো না। আমাদের গোটা লড়াইটাই কালেকটিভের লড়াই, ইন্ডিভিজুয়ালিজমের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। এবং এই বিধানসভা, বিধানচন্দ্র রায় এই বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন, জ্যোতি বসু এই বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন,